সকলের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এল সালভাডোর রাজধানী সান সালভাডোর থেকে বলতেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে যাচ্ছি ডিএইচএল অফিসে এল সালভাডোরের টেম্পোরারি রেসিডেন্সির জন্য এপ্লাই করলাম। তো যত কাগজপাতি লাগে সব জমা দেওয়ার পর আমারে বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্সটা দিয়ে বলল, এটা পার্শ্ববর্তী দেশ যেখানে তোমাদের এম্বাসি আছে, ওই এম্বাসি থেকে ভেরিফাই করে নিয়ে আসো। তো এইজন্য এখন ডিএইচএল অফিসে যাচ্ছি আমার পুলিশ ক্লিয়ারেন্সটা বাংলাদেশ এম্বাসিতে, মেক্সিকো এম্বাসিতে পাঠানোর জন্য। ওইখান থেকে যদি ভেরিফাই হয়ে আসে তখন হয়তো ১ মাসের মধ্যে এখানকার টেম্পোরারি রেসিডেন্সি ১ বছরের জন্য পাবো। তো আপনাদের অনেক সাড়া পাচ্ছি। বিশেষ করে হোয়াটসঅ্যাপে সবাই কল অথবা মেসেজ দেয় অথবা ভয়েস দেয়। অনেকে আবার মেসেঞ্জারে দেয়। আবার এক ভাই আমার ভিডিওতে কমেন্ট করলো যে, "কিভাবে আসলাম? কত টাকা খরচ হলো? কত সময় লাগলো?" ওই ভাইয়ের নাম জাহাঙ্গীর মন্ডল। ধন্যবাদ জাহাঙ্গীর মন্ডল ভাই আপনার কমেন্টসের জন্য। তো সবার কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা ভিডিওতে কমেন্টস করে জানাবেন। কমেন্টস করবেন যাতে আমি উত্তর দিতে পারি। তো আজকে আমি কীভাবে আসলাম, কত টাকা খরচ হইলো, কত সময় লাগলো এই সম্বন্ধে ডিটেইলস বলবো। আর ডিটেইলস বলার আগে আপনাদের বলি, যারা ল্যাটিন আমেরিকাতে আসতে চান বা আসবেন বা করবেন, ধৈর্য ধরতে হবে। ধৈর্য না ধরলে কিছু হবে না। আর পরে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কথা হলো, আমি এল সালভাডোরে আসছি কোনো প্রকার কোনো এজেন্ট বা কোনো দালাল বা কোনো এজেন্সির হেল্প নিয়ে আসি নাই। আমি নিজে সব প্রসেস করছি। নিজে সবকিছু করে আসছি। কারো হেল্প নেই নাই। ইভেন যে সবচেয়ে বেশি জটিল বিষয়টা হলো ফ্লাইট। ফ্লাইট টিকেট বুকিং দেওয়া বা কনফার্ম করা। এই বিষয়টা খুবই জটিল ছিল। তারপর যে ওটাও আমি নিজে করছি। আমি বাংলাদেশের কয়েকটা বড় ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করলাম। আমার পরিচিত। তারা রিস্ক নিতে রাজি ছিল না। ইভেন উজবেকিস্তানের তারাও রাজি ছিল না। তো এরপর আমি নেটে ঘাটাঘাটি করে নিজে করলাম। তো ১ম এ গত নভেম্বরে আমি আমার সকল পেপারস আমার নিয়ে জমা দিয়ে আসলাম। আমার স্পন্সর যে পেপার পাঠাইছে আমার যে পেপারগুলো জমা নিল, নিয়ে আমার অরিজিনাল পাসপোর্টগুলো দিয়ে দিল। বলল যে ৪ মাস অপেক্ষা করতে হবে। তো আমি ৪ মাস আবার উজবেকিস্তানে আসার পর ৪ মাস অপেক্ষা করলাম। তো আমার আবার এ ইমেইল করল যে, "আপনি আসেন, আপনার ভিসা ইন্টারভিউ দেন।" তো ভিসা ইন্টারভিউ আমি ওই সময় ব্যস্ত ছিলাম। আমি রিপ্লাই মেসেজ ইমেইল পাঠাইলাম যে, আমি এখন ব্যস্ত আছি, আমি এখন আসতে পারব না।" তো তারা আবার ১৫-২০ দিন পিছে আমারে অ্যাপয়েন্টমেন্ট দিল। তো আমি গেলাম। তো যাওয়ার পর তারা আমার পাসপোর্ট, আমার অরিজিনাল সকল কাগজপত্র নিল। দেখল আমার সবকিছু চেক করল। আমার ভিসাগুলো চেক করল। তো দেখলাম এবার আমার ভিসাটা দেখে তারা পাসপোর্টগুলো চেক করে দেখলাম খুব সন্তুষ্ট হলো। এবার আমার একটা পেপার দিল, "যাও এই টাকাটা $৪০ ব্যাংকে ড্রপ করে আসো, স্লিপ নিয়ে আসো।" তো গেলাম। দেওয়ার পর আমারে বলল যে, "আমাদের মিটিং আছে এমবাসির, তোমারে ফোন করলে আইসো।" তো আমি বাইরে যেয়ে খাওয়া-দাওয়া করলাম। ১ ঘন্টা পর আমারে ফোন করে বলল যে, "তোমার ভিসা রেডি, আসো।" তো আসলেই কাকতালীয় বললে ভুল হবে। আল্লাহ পাকের রহমত হয়ে গেল। তো দেখলাম ২ মাসে এন্টিপাস দিল আমারে। তো আমার কি কাগজপাতি লাগলো? কাগজপাতিগুলা খুবই ইম্পোর্টেন্ট। একটা মিসিং হলে এসব ভিসা হয় না। ১ম বার আমার কিছু কাগজপাতি মিসিং এর কারণে আমার স্পন্সরটা রিজেক্ট হয়েছে। তো ২য় বার করার পর ২য় বার হইছে। অরিজিনাল পাসপোর্ট, পরে এনআইডি অথবা জন্ম নিবন্ধন যেকোনো একটা, আপনার চেয়ারম্যান সার্টিফিকেট, আপনার ফটো এবং পুলিশ ভেরিফিকেশন। আর স্পন্সর এরা জমা দিতে হলে তো পিতামাতার জন্ম নিবন্ধন কার্ড এবং আইডি কার্ডের যেকোনো একটা লাগে। পিতামাতার ডিটেইলস লাগে।
কারা কোথায় কাজ করে এগুলা, এবং আমার এনওসি বা আমি যেখানে কাজ করি ওইখানকার যে কাগজপাতি, ওইখানকার আইডি কার্ড যদি যা থাকবে এগুলো আমার ছিল না। আমি আমার যা ছিল তা দিলাম। বাকিটা আমার যেগুলো ছিল না আমি ওগুলা একটা লেটার আকারে লেইখা তাদেরকে দিলাম যে আমার এই সমস্যা, আমি আমার কাজকর্মের ইয়েগুলো উত্থাপন করলাম, এবং পিতামাতার ডিটেইলসের সবকিছুতে তারা পিতামাতা কী কাজ করে ওটাও চাইছে। তো আমার পি আমারা আমার পিতা বা আমার আব্বা-আম্মা, আব্বা অবসরপ্রাপ্ত, আম্মা তো গৃহিণী। তো ওনার কোনো ইয়া লাগে নাই। এইজন্য তোমাদের লাগে নাই। তবে স্পন্সর এপ্লাই করতে হলে আপনার ১ম সকল ফ্যামিলির সকল মেম্বারের বা পরিবারের সকলের এ দি এ কাগজপাতি দিতে হয়। তো আমি আমার আব্বা-আম্মার দিছি। কিন্তু আমার ভাই-বোনদের নাম নাম বা ফিল আপ করে দিছি, কিন্তু তা নেয় নাই। আর তাদের কাগজপাতি নেয় নাই, চায় নাই। আর অ্যাপ্লিকেশন ফর্মটা তারা যে এম্বাসি থেকে আমার পাঠানো হইছে, তো আমি ওইভাবে পূরণ করছি, এবং পূরণ কইরা ওটা প্রিন্ট আউট করে নিয়ে গেছি, এবং আমার সাইন। আর এয়ার টিকেট যে বুকিং এয়ার টিকেট দিলাম ওটা সহ দিয়ে দিলাম। মানে আমার যে যা কাগজপত্র চাইছে আমি ওইগুলা দিলাম। তো তারপরে তারা কত টাকা খরচ হইছে? কত টাকা খরচ হইছে এখানে নেট হিসাব করলে আমি গত ১ বছর ৩ মাস শুধু এই উদ্দেশ্যে আমি উজবেকিস্তান বা সেন্ট্রাল এশিয়া ছিলাম, ইন্ডিয়া গেলাম ২ বার। যদি টোটাল হিসাব করি এটা হলো একটা বিষয়। আর নেট হিসাব আমি শুধু এই পারপাসে কত টাকা খরচ হইছে। তো আমি ২ বার ইন্ডিয়া গেলাম। একবার ১৯ দিন, একবার ১২ দিন, এবং ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় গেলাম, কারণ এ পানামার যে এমবাসি ওটা মুম্বাইতে। তো এভাবে আমার ২ বারে $২,০০০ খরচ হইছে। $২,০০০, এবং আমার এয়ার টিকেট ২,০০০ প্লাস খরচ হইছে। আর স্পন্সর ২,০০০ প্লাস খরচ হইছে। মানে স্পন্সরের টাকা এখনো পর্যন্ত অ শেষ হয় নাই। শেষ হয় নাই বলতে এখনো পর্যন্ত সেটেলমেন্ট হয় নাই। কারণ যেকোনো দেশের সে স্পন্সর করছে, তার আমার কাছে টাকা কম ছিল, এইজন্য আমি তো এখনো পুরা টাকা দেই নাই এই আরকি। অন্য কিছু না। তো আবার আমি আসার সময় ক্যারি করছি $১,০০০। $১,০০০ আমি আমার কার্ডে করে নিয়ে আসছি। তো টোটাল ৭,০০০ $৭,৫০০ খরচ হইছে আমার এই পারপাসে। ও এল সালভাডর ভিসার জন্য আমার $৭,০০০ $৭,৫০০ খরচ হইছে। যদি নেট হিসাব করি যে আমি এই উদ্দেশ্যে পুরা খরচ হিসাব করলে আমার ধরেন $১২,০০০-১৩,০০০ খরচ হইছে। যেহেতু আমি উজবেকিস্তান বা সেন্ট্রাল এশিয়াতে এবং কয়েকটা দেশ ভিজিট করছি। এইজন্য সব টোটাল মিলে আমার $১২,০০০-১৩,০০০ খরচ হইছে। বাংলা টাকায় কত ১৫ র কাছাকাছি হইতে পারে বা কম বেশি হইতে পারে, জানি না। তো আমার আসলে সময় বেশি লাগছে, এইজন্য আমার খরচ বেশি হইছে। সময় বেশি লাগছে বলতে আমি উজবেকিস্তান বা সেন্ট্রাল এশিয়াতে বা মধ্য এশিয়াতে আমি ১ বছর ৩ মাস ছিলাম। তো এখানে বিভিন্ন দেশ ঘোরা, বিভিন্ন দেশ থেকে ভিসা ওঠানো, খাওয়া থাকা এসব খরচের জন্য। তো আমার এত সময় লাগার কারণ হলো ৪ মাসেই হয়ে যাইত। একবার আমার রিজেক্ট হইছে, দ্বিতীয়বার আমার গাফিলতি ছিল একটু। পেপার-পত্রে দেরি করছি, এবং আমার যেই ভিসা অফিসার ছিল সে আবার ১-১.৫ মাসের ছুটিতে ছিল। এখানে একটু বেশি সময় লেগে গেছে, এইজন্য খরচ বাড়ছে। তো এখানকার নেট আমি কারণ কোনো হেল্প নেই নাই। এইজন্য হয়তো আমার খরচ কম হইছে। যে আপনারা ভবিষ্যতে যদি কেউ আসতে চান, এই খরচ বেশি হবে। কারণ আপনারা স্পন্সর নিতে হবে। তো স্পন্সরের খরচ অনেক বেশি। হয়তো আমার থেকে কোনো লাভ করে নাই। কারণ সে আমারে নিজ থেকেই করছে। তার ধন্যবাদ। তো আপনারা যারা আপনারা যারা সেন্ট্রাল সরি আপনারা যারা আসলে ল্যাটিন আমেরিকা দিয়ে আসতে চান, তাদের বলি এই ল্যাটিন আমেরিকাতে এ লিগ্যালি ওয়েতে আসাটা খুবই টাফ। তো আসা যায় না এটা না। কথা হলো কিছু প্রসেস আছে, আপনার প্রসেসগুলো ফলো করলে আমি আশা করি আপনারা পাবেন। আর স্পন্সরের একটা সুবিধা হলো আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন ভবিষ্যতে আপনি যদি চান। আর আপনার ভাই-বোন, বাবা-মা সবাইরে। ফ্যামিলি সহ। এটা হলো স্পন্সরের সুবিধা। ইনভিটেশন এখানে আমি জানি না ইনভিটেশনে আসা যায় কিনা। তবে একজন আসতে চাইছিল ইনভিটেশনে পরশু। তাকে ফেরত দিল তার কি তার কি এয়ারপোর্ট থেকে। কারণ তার কি এইদিকে সকল ফ্লাইট তার কি হয়ে আসে।
তো দুবাই হয়ে আসা যায় না, কারণ দুবাই হয়ে আসতে হলে আপনার আবারও তার্কি এয়ারলাইন্স ব্যবহার করতে হবে, কারণ তার্কি এয়ারলাইন্সের সাথে এদেশের বিনিয়োগের কন্ট্যাক্ট আছে। তো অনেকে আমায় রিকোয়েস্ট করতেছেন, ভাই কীভাবে প্রসেস করলে আমরা কি যাইতে পারবো কিনা? হ্যাঁ ভাই, পারবেন না কেন? অবশ্যই পারবেন। তো আপনার ধৈর্য ধরতে হবে। আমি এখানে নতুন আসছি। এখনো পর্যন্ত ভালোভাবে কিছু বুঝি না। তো আমি দেখি, চেষ্টা করি এখানকার কোনো ট্রাভেল এজেন্সির সাথে কন্ট্যাক্ট করতে পারি কিনা। কারণ এখানকার লোক কেউ কারো লাইবিলিটি নিতে চায় না। তো আমার নিল একজন, এই যে হয়তো আমার অনেক দিনের পরিচয়। এইজন্য, বা আমার সে নতুন মুসলিম হইছে, এইজন্য আমার সাথে অনেকদিন আগে থেকে তার পরিচয়, নতুন মুসলিম হইছে এইজন্য হয়তো আমারে হেল্প করছে। তবে এখানকার নিয়ম হলো, যদি আমি কোনো অকারেন্স করি বা এখান থেকে পালাই, তাইলে কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্ট, তার প্রপার্টি সিজ করব। এইজন্য সবাই এখান থেকে কেউ নিতে চায় না। তো আমি চেষ্টা করতেছি ট্রাভেল এজেন্সির মাধ্যমে বা কোনো ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করতে। তো যদি ভালো কোনো ইনফরমেশন পাই আপনাদের দেব, যারা আমারে বারবার নক করেন, ইনশাআল্লাহ। তো আপনাদের আপনাদের রিকোয়েস্টের ভিডিও তো আগামী পর্বে এই দেশ সম্বন্ধে আপনাদেরকে জানাবো। এই দেশের নিয়মকানুন সবকিছু জানাবো। তবে এখানকার যতটুকু দেখলাম যে এখানে আইন হলো সবচেয়ে, তারা আইন খুব ফলো করে। আইনগুলা খুব ফলো করে। আর এইখানে আমি আসছি প্রায় ১ মাস চলতেছে। কিন্তু আমি কাজ করতে পারি না। কেননা এখানকার আমার কাজ করার পারমিশন নাই। এখানকার ল খুবই এখানকার ল মানতে সবাই বাধ্য। দেশ এত উন্নত না, কিন্তু আইন খুবই কঠোর। এখানকার নিয়মকানুন খুবই কঠোর। নিয়ম ফলো করতে হয় সবাইরে। যে এতক্ষণ যা দেখলেন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, আর পাশে হলো এই এটা মেট্রো সেন্টার মার্কেট। খুবই সুন্দর, খুবই পরিপাটি। সিস্টেমগুলা খুবই সুন্দর। আমার ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। তো ভালো কোনো ইনফরমেশন পাইলে ইনশাআল্লাহ আপনাদের জানাবো। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।